ঠিক আছে? কাইনেটিক্স মানে হচ্ছে স্টাডি অফ মোশন। ঠিক আছে, মানে কিছু একটা চেঞ্জ হচ্ছে, অর স্টাডি অফ চেঞ্জ, স্টাডি অফ চেঞ্জ, মানে যেখানে আমরা চেঞ্জ সম্বন্ধে আলোচনা করবো, পরিবর্তন সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, যেমন ধরো ভেলোসিটি। ভেলোসিটি কি? চেঞ্জ ইন পজিশন, পজিশনের অবস্থানের পরিবর্তন, কার সাথে সাথে? চেঞ্জ ইন টাইম ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, তাই তো? তাই এটাকেই বলা যেতে পারে ডেল্টা এস বাই ডেল্টা টি, এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা হচ্ছে আমার গতিবেগ, অবস্থানের পরিবর্তন সময়ের সাপেক্ষে সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এখানে কেমিক্যাল কাইনেটিক্স মানে কি হবে? তাহলে কেমিক্যাল কাইনেটিক্স কথাটির অর্থ হয়ে যাবে যে বিক্রিয়ার পরিবর্তন, বিক্রিয়াতে কতটা পরিমাণ বিক্রিয়ক আছে আর কতটা পরিমাণ ছিল, চেঞ্জ ইন রিয়াক্ট্যান্ট বা চেঞ্জ ইন রিয়াকশন, চেঞ্জ ইন রিয়াকশন with respect to time, study of change in reaction with respect to time। ঠিক আছে, এই গোটাটা যে স্টাডি আছে, ঠিক আছে, স্টাডি অফ, এই গোটাটা স্টাডিটাকে আমরা বলছি কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে, এবার স্টাডিটা করবোটা কি? চেঞ্জটা স্টাডি করবো। তাহলে চেঞ্জটা উইথ রেসপেক্ট টু টাইম যদি বলি, তাহলে এমন এখানে চেঞ্জ, পজিশনের চেঞ্জকে টাইমের রেসপেক্টে বললে তাকে ভেলোসিটি বলা হয়। তাহলে এখানে চেঞ্জ ইন রিয়াক্ট্যান্ট, চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট, মানে বিক্রিয়ক আর বিক্রিয়কের পরিমাণের তফাৎ, রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম, এই ব্যাপারটাকে, এই অনুপাতটাকে বলা হয় রেট, রিয়াকশনের রেট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। এই অনুপাতটাকে বলা হচ্ছে, এই রেশিওটাকে বলা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। তিতলি, তিতলি, ডিম্যান্ড আছে লেখার। লেখার ডিম্যান্ড আছে, বলে দুনিয়া বোলানোর 10 নম্বর কোথায়? যাই হোক, তো এই যে রেট, ঠিক আছে, তাহলে গোটা চ্যাপ্টারটাই হচ্ছে, তাহলে কেমিক্যাল কাইনেটিক্স ইজ অ্যাকচুয়ালি স্টাডি অফ রেট। কেমিক্যাল কাইনেটিক্স ইজ দ্য স্টাডি অফ রেট। যেমন আমরা নর্মাল কাইনেটিক্স চ্যাপ্টারে স্টাডি অফ ভেলোসিটি, স্টাডি অফ অ্যাক্সিলারেশন করেছিলাম, ঠিক আছে, যেখানে হচ্ছে স্টাডি অফ রেট, স্টাডি অফ রেট অফ দ্য রিয়াকশন।
তাহলে এই রেটের ভিত্তিতে আমরা রিয়াকশনকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। টাইপস অফ রিয়াকশন বিভিন্ন আছে, টাইপস অফ রিয়াকশন। ঠিক আছে, টাইপস অফ রিয়াকশন। ঠিক আছে, কি কি? নাম্বার 1, ভেরি স্লো রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন, অত্যন্ত ধীর গতির রিয়াকশন। ঠিক আছে, যেই রিয়াকশন তুমি দাঁড়িয়ে থাকলেও দেখে বুঝতে পারবে না। যেমন ধরো সুগারের ইস্টের মাধ্যমে বিয়োজিত হয়ে অ্যালকোহল তৈরি করা, তুমি যদি চেষ্টাও করো না, ওইখানে দাঁড়িয়ে থেকে কিছুতেই কিন্তু তুমি বুঝতে পারবে না যে কখন ওটা অ্যালকোহলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন। তারপর ধরো এই সুগারের এই দই তৈরি হওয়া, ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস দিয়ে। CH3 CHOH COH, ঠিক আছে, এটা হয়ে গেল আমার ল্যাকটিক অ্যাসিড, তাই না? দই, তাই এটা হচ্ছে কার্ডলিং, ইংলিশে বলা এটাকে কার্ডলিং, দই তৈরি হওয়া। কার্ডলিং নয়, কার্ডল মানে অন্য জিনিস। ওকে, আচ্ছা, তারপর ধরো রাস্টিং, আয়রন আছে, জল এবং অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে Fe2O3.XH2O তৈরি করলো। এগুলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বুঝতে পারবে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দেখাতে বুঝতে পারবে? বুঝতে পারবে না, অনেকক্ষণ টাইম নেবে। তাই এটাকে বলা হচ্ছে স্লো রিয়াকশন। এদের রেটটা খুবই কম, তার মানে এদের কি রেট ভেরি লো। আরেকটা কি আছে, মডারেট রিয়াকশন। মানে ঠিক আছে, বোঝা যাচ্ছে, চোখেও দেখা যাচ্ছে, কিন্তু সাথে সাথে হচ্ছে না। যেমনটা হয় চিনিকে জলে গুললে, চিনিকে যদি তুমি না গুলে ফেলে রাখো, যেটা আমার অনেক সময় হয়, অনেকে শরবত দেয়, ক্যাট 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 করে নাড়িয়ে টাড়িয়ে দিয়ে দিল, আমি শরবতটা খেলাম, খেয়ে দেখি তলে গিয়ে যা চিনি পড়ে আছে। ও মা, পুরোটা গলেনি? না, পুরোটা গলেনি। কেন? এটা হচ্ছে মডারেটলি স্লো। ঠিক আছে, চিনি কি? চিনি হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, তো এটাকে আমি হাইড্রোলাইসিস বলতে পারি, আর্দ্র বিশ্লেষণ। C12H22O11 চিনি। সুগার, সুগার কথাটা সুক্রোজ থেকেই এসছে, সুক্রোজ কথাটা সুগার কথাটা সুক্রোজ থেকে এসছে নাকি? না, সুক্রোজ কথাটা সুগার থেকে এসছে। এর সঙ্গে একটা জল দাও, ওটা ভেঙে যাচ্ছে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজে। C6H12O6 C6H12O6, এটা গ্লুকোজ, এটা ফ্রাক্টোজ। সাউথ ইন্ডিয়ানরা বলে ফ্রাক্টোজ, আমরা বলি ফ্রুক্টোজ। ইউরোপীয়রা আমরা উ করি, ওরা আ করে। আমরা মনে হয় ইউরোপীয় আ করি। যেমন ধরো আমব্রেলা, উমব্রেলা কি বলি? উমব্রেলা। তাহলে ফ্রুক্টোজকে কেন ফ্রাক্টোজ বলবো না? ঠিক আছে, তো হাইড্রোলিসিস রিয়াকশনস আর কাইন্ড অফ মডারেটলি স্লো রিয়াকশন। চোখে দেখা দেখতে পাও, দেখবে তুমি যখন চিনি যখন জলে গলে একটু এরকম ঘোলাটে ঘোলাটে মার্কা হয়ে যায়, ঠিক আছে? পড় না, পড় না, কাঁচের গ্লাসে যখন চিনি গোলা হয়, তাই দেখেছো ওটা একটু ঘোলাটে ঘোলাটে মার্কা হয়ে যায়। ঠিক আছে, দেখবে ওটা চারদিকে নেচে বেড়াচ্ছে, ডান্স করে বেড়াচ্ছে। তো ওই জিনিসটা হচ্ছে একটা মডারেটলি স্লো রিয়াকশন। বার্নিংটা একটা মডারেটলি স্লো রিয়াকশন। ঠিক আছে, নাম্বার 3 ফাস্ট রিয়াকশন। ঠিক আছে, এটা আমি কি তুমি সাথে সাথে দেখতে পাও মোটামুটি হচ্ছে।
ঠিক আছে, যেমন ধরো প্রেসিপিটেশন রিয়াকশন, AgNO3 তে যদি তুমি HCl দাও, তাই তুমি সাথে সাথে দেখবে অদক্ষেপ পড়ছে, একদম সাথে সাথে তৈরি হয়ে গেল রঙটা। বা তুমি ধরো সোডিয়ামকে অ্যাসিডে দিয়েছো, তাহলে তুমি দেখবে কি ওটার থেকে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। এটাও তুমি মোটামুটি সাথে সাথেই দেখতে পাও। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্যাস ইভলিউশন রিয়াকশন, মানে গ্যাস নির্গমন রিয়াকশন গুলো এগুলো আছে, ইভলিউশন। ঠিক আছে, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিচ্ছ, ওটা অবশ্য মডারেটে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর তৈরি করা, অক্সিজেন তৈরি করা, এটা একটি মডারেট রিয়াকশন, CaO প্লাস O2, CO2। ঠিক আছে, এ ধরনের একটা মডারেট হয়ে যাবে। আর কিছু আছে ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস মানে সাথে সাথে হয় একদম, মানে ওটার জন্য কোনো রেট যোগ্য নয় আর কি। ঠিক আছে, রেট হাই, রেট মডারেট, আর এখানে রেট ভেরি লো, এখানে হচ্ছে রেট ভেরি হাই, রেট ভেরি হাই, মানে টাইমটা প্রায় লাগে না বললেই চলে। যেমন ধরো এক্সপ্লোশন, বিস্ফোরণ, বোম ফাটা। ঠিক আছে, যেমন ধরো NH4NO2 কে যদি তুমি চাপ দাও, ওটা ফেটে গিয়ে কি হয়ে যাবে, N2 + 2H2, হাত ফাত উড়িয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর ধরো হ্যাঁ টাইট্রেশন, ওই যে কালার চেঞ্জ হয় না, NaOH + HCl, NaCl + H2O, Na + Cl- + H2O, এখানে যে কালার চেঞ্জটা হলো, এটাও কিন্তু ইনস্ট্যান্ট হয়, একদম তুমি দেখে বুঝতেই পারো না যে কখন হয়ে গেছে। তাহলে কিসের ভিত্তিতে এগুলো করা হচ্ছে? এগুলো সবই করা হচ্ছে এদের যে রেট, সেই রেটকে মেপে আমি দেখছি যে এটা কতটা সময় কতটা কাজ করছে। তাহলে দিস ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য কুইক or slowness of the reaction. আমি খালি এদের দিকে তাকাবো যে রেট কিরকম আছে, তবেই সেটাকে আমি বলবো আইদার ভেরি ফাস্ট অথবা ভেরি স্লো, তখনই আমি সেগুলোকে ক্লাসিফাই করতে পারি। ওকে, আচ্ছা, এবার এই রেটটাকে মাপবো কি করে, কার সাপেক্ষে মাপবো? কিছু একটা পরিবর্তন সাপেক্ষে মাপবো তো। তাহলে এবার আমি মাপছি কি, রেটকে মাপছি। রেটকে লেখা হয় স্মল r দিয়ে। ঠিক আছে, রেট আমরা আরেক জায়গায় পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম? ইকুইলিব্রিয়ামে পেয়েছিলাম। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে একটা ছিল RF, ঠিক আছে, আরেকটা ছিল RB। যদি একটা ইকুয়েশন থাকে AA + BB = CC + DD, CC + DD, তাহলে আমি RF কে বলেছিলাম proportional to A to the power A and B to the power B, আর RB কে বলেছিলাম proportional to C to the power C and D to the power D। এইখানে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখানে প্রোডাক্টকে অ্যালাউ করছি, প্রোডাক্ট ইজ অ্যালাউড টু স্টে, প্রোডাক্ট
মানে যে পদার্থটি তৈরি হচ্ছে সেটা রিয়াকশনে থাকছে, প্রোডাক্ট ইজ অ্যালাউড টু স্টে, ও থাকছে, তখনই আমি এই রেটটাকে মাপছি। সেই কারণে কি হচ্ছে এইখানে, ঠিক আছে, এর মাথায় এর পাওয়ার উঠছে, এ টু দি পাওয়ার এ হচ্ছে, বি টু দি পাওয়ার বি হচ্ছে, এগুলো কিন্তু সব আমরা প্রোডাক্ট যদি থাকে তখনই মেজার করা হয়। কিন্তু আমরা যখন স্টাডি করব তখন কিন্তু আমরা এই এ আর বিটা কোএফিসিয়েন্টটাকে মাথার উপর পাবো না, ঠিক আছে, এদের যে সহগগুলো আছে এই সহগগুলোকে মাথার উপর পাবো না। তার কারণ কি, আমরা রেট যখন মেজার করি তখন প্রোডাক্ট ইজ নট অ্যালাউড টু স্টে, বাট ইন কাইনেটিক্স the study is done by removing product, মানে আমি ওখান থেকে সমস্ত পদার্থকে সরিয়ে নিচ্ছি। কেন সরাচ্ছি, তার কারণ হচ্ছে কাইনেটিক্স কেন করতে হয় তার উত্তর, ঠিক আছে, কাইনেটিক্স কেন করার দরকার, কাইনেটিক্সের বিচার, তার কারণ হচ্ছে আমরা এটাকে ব্যবসার ক্ষেত্রে বা শিল্প উৎপাদনে ইউজ করি, ঠিক আছে, বিকজ উই ইউজ দিস ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের একটা বাস্তব লাইফের জীবনে এর একটা অ্যাপ্লিকেশন আছে, তার জন্য আমরা এটাকে স্টাডি করছি। তো ইন্ডাস্ট্রিতে কি শর্ত আছে, ইন্ডাস্ট্রির প্রথম শর্ত হচ্ছে ওর খরচা কমানো। তাহলে প্রধান লক্ষ্য, দ্য মেইন অবজেক্টিভ অফ ইন্ডাস্ট্রি ইজ কস্ট কাটিং। তাহলে তিনটে জিনিস দেখে সেক্ষেত্রে, ইন্ডাস্ট্রি ইজ কস্ট কাটিং। ও কি দেখে, ও দেখে ফার্স্টেই দেখে টাইম কত লাগছে। তাহলে ফ্যাক্টর কি হয়ে যায় সেখানে, ফ্যাক্টর অফ কস্ট কাটিং, ফ্যাক্টর অফ কস্ট, একটা হয় টাইম, 2 নম্বর হয় পিওরিটি, কতটা ও পিওর, আর 3 নম্বর হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল, সবার শেষে হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল। কেন এরকম, তার কারণটা হচ্ছে যদি ধরো অনেক কম পিউরিটিতে কিন্তু অনেক চট করে তুমি 100 কেজি জিনিস পাচ্ছ, ঠিক আছে, অনেক কম পিউরিটিতে, ধরো 30% পিওর, আর তোমার সময় লাগছে 15 মিনিট, সেখান থেকে তুমি ধরো 100 কেজি পেলে, তাহলে এখান থেকে তুমি 30 কেজি পাচ্ছ 15 মিনিটে। তাহলে প্রতি মিনিটে তুমি 2 কেজি করে পাও, তাহলে 2 কেজি পার মিনিট। আরেকটাতে তোমার 99% পিউরিটি, কিন্তু তোমার 20 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে, তাহলেও তুমি 100 কেজিই পাও। তাহলে 100 কেজি থেকে তার মানে 99 কেজি পাবে, 99% পিওর। তো তাহলে সেক্ষেত্রে তোমার পরিমাণ হয়ে যাচ্ছে প্রায় 5 কেজি পার ঘন্টা, 5 কেজি পার ঘন্টা। এবার কোনটা বলতো বেশি লাভজনক, বল না, এই দুটোর মধ্যে কোনটা বেশি লাভজনক, 2 কেজি পার মিনিট না 5 কেজি পার ঘন্টা? অবশ্যই, কারণ সেটা অনেক তাড়াতাড়ি মার্কেটে বিক্রি করে দিতে পারে, 1 ঘন্টায়ও প্রায় 120 কেজি তৈরি করে দিতে পারে। তো 120 কেজি আর 5 কেজির মধ্যে তো অনেক তফাৎ হয়ে যাচ্ছে না। তো এই কারণে ও কি করে, ও এই জায়গাটাকে কেটে দেয়। হয়তো এখানে খরচা নেই, এখানে হয়তো পিউরিফিকেশনের খরচা কম, ঠিক আছে, এটাতে হয়তো খুব কম খরচা, কম খরচা, এখানে তো বেশি খরচ, কিন্তু এখানে পরিমাণটা অনেক বেশি, পরিমাণও বেশি, তারপরে বেশি খরচটা খুব শর্ট করে
লাভে পরিণত হয়ে যাবে, কারণ বেশি পরিমাণ বিক্রি করবে, এখানে পরিমাণও কম। তা সারাদিন ধরে কাজ করিয়ে খুব যদি কম পরিমাণ তৈরি করে তাহলে মজুদদের দেবে কি, আর নিজের প্রফিটটাই বা হবে কি? ঠিক আছে, তাই জন্য কি করলো, সেকেন্ডটাকে ঢেড়া মেরে দিল। সেকেন্ডটাতে ও একদম কাটাকুটি করে দিল, সেকেন্ডটা নিলই না। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সময়টা না পিউরিটিটা? না, সময়টা। অবশ্যই 30% 15 মিনিট আর 99% 20 মিনিট হলে 20 মিনিটেরটাই নেব, কারণ ওখানে পিউরিটি অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যখন সংখ্যাটা আর কি এরকম বিশাল পার্থক্য, তখন আমি এটাকেই নেব। তাই টাইমটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এই টাইমটা আসে হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্স থেকে। কাইনেটিক্স সাপ্লাই মি দ্য টাইম। ঠিক আছে, তাই জন্য এখানে কি করতে হয়, এখানে আমরা যত সম্ভব তাড়াতাড়ি ব্যাপারটা তৈরি করার চেষ্টা করি। তাই জন্য সেখানে আমাকে প্রোডাক্টটাকে সরিয়ে দিয়ে দেখতে হয় যে কতটা ভালো রেট হচ্ছে, কারণ আমরা লা শ্যাটেলের প্রিন্সিপাল থেকে জানি প্রোডাক্ট সরালে ঠিক আছে, প্রোডাক্ট সরালে রেট বাড়ে, প্রোডাক্ট রিমুভড রেট ইনক্রিজ। তাহলে প্রোডাক্ট সরালে যদি রেট বাড়তে থাকে তাহলে আমি খুব সহজেই প্রোডাক্টটা সরিয়ে নেব। কি হয়েছে? তাহলে এই ক্ষেত্রে আমার আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ আর বি টু দি পাওয়ার বি থাকে না, এটা থাকে না। ওটা কি হয়ে যায়, আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই হয়ে যায়। এই এক্স আর ওয়াইটা হচ্ছে আমার পরীক্ষাগত এক্স অ্যান্ড ওয়াই আর এক্সপেরিমেন্টাল ভ্যালু, পরীক্ষাগত মান, এক্সপেরিমেন্টাল ভ্যালু। আর এই এ আর বি হচ্ছিল আমার স্টয়সিওমেট্রিক ভ্যালু, এ অ্যান্ড বি আর স্টয়সিওমেট্রিক ভ্যালু, স্টয়সিওমেট্রিক ভ্যালু। এই এক্স আর ওয়াই কে বলা হয় অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, রিয়াকশনের অর্ডার বা ক্রম, বাংলায় বলে ক্রম, বিক্রিয়া ক্রম। ঠিক আছে, বিক্রিয়া ক্রম বিক্রিয়া হারের উপর, মানে বিক্রিয়া হারকে পরিবর্তন করে থাকে। ঠিক আছে, তা এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইকুইলিব্রিয়ামে যে রেট পড়েছিলাম, ফরওয়ার্ড রেট আর ব্যাকওয়ার্ড রেট, তার সঙ্গে আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের রেট পড়বো, তার তফাৎ। এক জায়গায় আমরা প্রোডাক্টকে রেখে দেখি, আর এক জায়গায় আমরা প্রোডাক্টকে না রেখে দেখি। ঠিক আছে, প্রোডাক্টকে রাখলে ব্যাপারটা স্লো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ঘাতটা ওর সহগের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে কোএফিসিয়েন্ট ইকুয়াল হয়ে যাচ্ছে পাওয়ারটা। ঘাত মানে পাওয়ার, সহগ মানে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আর এখানে আমি একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু পাচ্ছি, আমি জানি না ওটা কত হতে পারে। আগে পরীক্ষা করলাম, দেখলাম কত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিভাবে পরীক্ষাটা করা হয় সেটা দেখাবো। আচ্ছা, এইখানে এবার আমরা এখনো পর্যন্ত রেটের অ্যালজেব্রিক ফর্মটা দেখছি। আমরা অ্যালজেব্রিক ফর্মের জায়গায় তার আগে আমরা একটু ডিফারেন্সিয়াল ফর্মটা দেখে নেব। ঠিক আছে, রেটের আসল অর্থ হচ্ছে ঠিক আছে, রেট সমান সমান চেঞ্জ বাই টাইম, তাই তো? তা চেঞ্জ অফ হোয়াট? তাহলে একটা বলছে চেঞ্জ অফ সাবস্ট্রেট, চেঞ্জ অফ অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট, চেঞ্জ অফ অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। এই জায়গা বলা হয় অ্যাকচুয়ালি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। চেঞ্জ অফ অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট মানে পদার্থের মানে উপাদান, মানে কি বলে ওটা, কি বিক্রিয়ক কতটা পরিমাণে হারিয়ে যাচ্ছে, সাবস্ট্রেট ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম।
এটাকে বলা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, রেট অফ ডিসঅ্যাপিয়ার লিখলেও হয়। আবার এটাকে এটাও বলা যেতে পারে চেঞ্জ অফ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, amount of product divided by change of time। এটা বলা হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স, কতটা তাড়াতাড়ি ওটা অ্যাপিয়ার করছে। তো সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে এই যে রেট অফ চেঞ্জ অফ ডিসঅ্যাপিয়ারেন্স আর রেট অফ চেঞ্জ অফ অ্যাপিয়ারেন্স এই দুটো ইকুয়াল হয়ে গিয়ে রেট অফ রিয়াকশন হয়। ঠিক আছে, রেট অফ রিয়াকশন ইজ নাথিং বাট the rate of reaction is nothing but, ঠিক আছে, rate of disappearance and also rate of appearance, rate of disappearance also equals to rate of appearance। কি করে হচ্ছে সেটা দেখাচ্ছি। ধরা যাক একটি বিক্রিয়া হচ্ছে R থেকে P, তাই t ইকুয়ালস টু 0 তে r কত আছে, r আছে r0 আর p আছে 0। t ইকুয়ালস টু t1 এ r হয়ে গেল ধরো r1, p হয়ে গেল p1। t ইকুয়ালস টু t2 তে r হয়ে গেল r2, p হয়ে গেল p2। t ইকুয়ালস টু teq তে যদি আমি ইকুইলিব্রিয়াম অ্যালাউ করি তাহলে এটা হবে req, এটা হবে peq, pq pq pq। আর t ইকুয়ালস টু tf এ যখন শেষ হয়ে যাবে রিয়াকশনটা তখন হয়ে যাবে 0, এটা হয়ে যাবে pf। তাহলে এইটা আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু ক্রমবর্ধমান, আর এটা আস্তে আস্তে কমছে, এটা কিন্তু ক্রম হ্রাসমান। ঠিক আছে, তাহলে আমি যদি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ আর দেখি, মানে আর এর অদৃশ্য হয়ে যাওয়ার হার, তাহলে রেট অফ disappearance of R, তাই সেটা কত হবে, R2 minus R1 divided by T2 minus T1। তাই দেখো এটা কিন্তু ঋণাত্মক, দেখো R2 কিন্তু R1 এর থেকে ছোট, তাই না, R0 greater than R1 greater than R2 greater than REQ greater than 0। ঠিক তেমনি P0 less than P1 less than P2 less than P3 less than PEQ less than PF। ওকে, তাহলে আমি বলতে পারি এটা ঋণাত্মক, এটা লেস দ্যান 0 আছে, কারণ উপরের ভ্যালুটা ঋণাত্মক, তলার ভ্যালুটা ধনাত্মক। আর রেট অফ অ্যাপিয়ারেন্স অফ P আবার সেই T1 আর T2 তেই দেখবো, তাহলে P2 মাইনাস P1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এটা দেখো গ্রেটার দ্যান 0 আছে, কারণ P2 গ্রেটার দ্যান P1 তো, তাই না। আমি যদি এখান থেকে লক্ষ্য করে দেখি তাহলে তো আমি এটাই পাই। ওকে, তাহলে এইটাকে আমি বলছি ডেল্টা আর বাই ডেল্টা টি, এইটাকে আমি বলছি ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে ওপরের কথা অনুসারে এই যে এখানে বলছিলাম রেট অফ রিয়াকশন, বুঝা গেল, যে রেট অফ রিয়াকশন, তাহলে দ্যাট ইজ দ্য স্মল আর, বারবার এখানে লিখছিলাম স্মল আর স্মল আর স্মল আর, কোথায় লিখলাম, এই যে স্মল আর। তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ডেল্টা আর বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। কিন্তু এটা তো ঋণাত্মক, এটা তো ধনাত্মক, এটা তো নেগেটিভ, এটা তো পজিটিভ, তাহলে কি করে ইকুয়াল করব না, এটার সামনে একটা মাইনাস বসাবো, এটার সামনে একটা প্লাস বসাবো। তাই যার সামনে মাইনাস আছে সেটা হচ্ছে আমার বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, আর যার সামনে প্লাস আছে তার মানে হচ্ছে ওটা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত। ঠিক আছে, তাহলে মাইনাস বা নেগেটিভ সিগনিফাইজ, দিস সিগনিফাইজ ডিক্রিজ,
এটার মানেটা কি? ব্যাপারটা কমছে, ডিক্রিজ, অ্যান্ড দিস সিগনিফাইজ ইনক্রিজ, বাড়ছে। ঠিক আছে, তাহলে একটা কমে যাচ্ছে, একটা বেড়ে যাচ্ছে। এটাকে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে করতে পারো। ঠিক আছে, ধরা যাক অ্যামোনিয়াম সায়ানেটকে আমি তাপ মেরে ইউরিয়া করব, NH4 CNO, এটা কনভার্ট হয়ে যাবে CO NH2 হোল 2 তে। দেখো তো ফর্মুলাটা সেম আছে কিনা। বর্ণা সেম আছে ফর্মুলাটা? ওকে, ঠিক আছে। তাহলে ধরো t=0 তে এটা ধরো 200 আছে, এটা কত আছে? 0 আছে। এবার দেখো একটা মরলে একটা জন্মায়, তাই না? তাহলে t=t1 এ ধরো এটা হয়ে গেল 160, তাহলে এটা কত হবে? 40। t=t2 তে এটা ধরো এটা হয়ে গেল 70, তাহলে এটা হবে 130, তাই না? এ যতগুলো মরছে ততগুলো তৈরি হচ্ছে। তাই t=t ফাইনালে কি হবে? এটা 0, এটা 200। তাহলে আমি রেটকে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কি বলবো? তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপ, হবে R2 মাইনাস R1, R2 মাইনাস R1, 70 মাইনাস 160 ডিভাইডেড বাই, ধরো এই T1 T2 টাকে আমি সেকেন্ডে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, তার রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে 70 মাইনাস 160 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, তাই না? 160 এর জন্য 5 সেকেন্ড ছিল, আর 70 এর জন্য 10 সেকেন্ড ছিল, তাই না? তাহলে এই রেটটা হয়ে গেল কত? ওপরটা গেল -90 আর তলাটা হয়ে গেল 10, 5, তারপরে হচ্ছে -18। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কত? -18। আর রেট অফ অ্যাপিয়ারেন্স কি? ওটা দেখো হয়ে গেছে কত? 40 আর 130। তাহলে 5 সেকেন্ডের জন্য 40 ছিল, আর 10 সেকেন্ডে 130 হয়েছে। তাহলে আমি এটা খুব সহজে লিখতে পারি 130 মাইনাস 40 ডিভাইডেড বাই 10 মাইনাস 5। তাহলে দেখো সেই 90 বাই 5ই থাকছে, কিন্তু এখানে +18 তৈরি হচ্ছে। তাহলে কি দুটো সমান হলো? দুটো সমান হলো না, একটায় মাইনাস আছে, একটায় প্লাস আছে। তাহলে আমি রেটকে কি বলবো? তাহলে রেট সমান সমান মাইনাস অফ -18 ইকুয়ালস টু +18। তাহলে -18 মানে কি? -18 রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তার মানে এটা হচ্ছে ডেল্টা আর বাই ডেল্টা টি, আর এটা হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। বসিয়ে দাও, দেখো প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা পি বাই ডেল্টা টি। প্রমাণ হলো কি না? না, প্রমাণ হলো তো? ঠিক, এইভাবে আমরা আর কি রেট ব্যাপারটাকে অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্সের মানে মাধ্যম দিয়ে খুব সহজে দেখে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এটা তো আমার একটা কেমিক্যাল কাইনেটিক্স, আজ কত এক 9 না 10, আজকে কত এক গো? 10। क्या कल तुमको वो तस्वीर भेजा था मैंने?
केमिस्ट्री का और फिजिक्स का क्लास के बाद? काया? अच्छा ठीक है, ফোন আবার চলে গেল। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে সবসময় তো এক থেকে একই হবে তার কোনো মানে নেই। আসলে এরকম হতে পারে যে এক্স নম্বর অফ আর থেকে ওয়াই নম্বর অফ পি হচ্ছে, যেমন ধরো 2O3 থেকে 3O2 হচ্ছে, এরকম তো হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে একটু কায়দা করে দেখে নিতে হবে। আগে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, তাহলে আমি থিওরিটিক্যাল এক্সাম্পলটা বুঝতে পারবো। ধরো t=0-তে এটা আছে প্রায় 200, তো এটা কত আছে? 0 আছে। তাহলে t= ধরো 10 সেকেন্ড। ধরো এটা 200 থেকে কমে কত হয়ে গেল? 180। তাহলে কতগুলো মরলো? 20খানা মরলো। কিন্তু এর 20টা মরলে তো, দুটো মরলে তো 3টে জন্মায়, তাহলে 20টা মরলে 30টা জন্মাবে, তাহলে এটা হয়ে গেল 30, তাই না? দুটো ডেড, 3 বর্ন। তাহলে 200 মাইনাস 180 ডেড, মানে 20 डेड, ताई से 30 बॉन्ड होवे। 2 मरता है तो 1 पैदा होता है। 100 हरामी मरकर 1 कल्याण सिंह पैदा होता है। ये मैंने नहीं, मेरे स्टूडेंट में बोला था। t= सोचो कि 60 सेकेंड है, 60 সেকেন্ড পরে এটা দেখালো এটা 60 আছে, ঠিক আছে? তাহলে কি হয়েছে? এটা টোটাল 140টা কমেছে, ঠিক আছে? তাহলে এটা 210 হয়ে যাবে, তাই না? তাহলে 200 মাইনাস 60 মানে হচ্ছে 140 ডেড। তাই 20-র জন্য 30 হয়, তাহলে 140-র জন্য 210 বর্ন হবে। তাহলে t=t ফাইনালে কি হবে? মানে ধরো 2 মিনিট বা 120 সেকেন্ড, 120 সেকেন্ড পরে এটা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে 300। ওকে, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি কি হবে? মাইনাস R2 মাইনাস R1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এবার R2 কোনটা? R2 হচ্ছে এটা, এটা R2, এটা R1। তাহলে এটা হচ্ছে কত? মাইনাস অফ মাইনাস 60 মাইনাস 180 ডিভাইডেড বাই 60 মাইনাস 10। তাহলে এটা হচ্ছে মাইনাস অফ মাইনাস 120 বাই 50। তাহলে এটা হচ্ছে প্লাস 12/5। তাহলে এই রেটটা কত? তাহলে প্লাস 12/5। এটা হচ্ছে আমার রেট অফ O3, এটা হচ্ছে রেট অফ O3, ঠিক আছে? এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স রেট অফ O3। তাহলে এটা হচ্ছে ডিসঅ্যাপ রেট অফ O3। আমি এখানে মাইনাসটা না দিলেও পারতাম, আমি যদি এখানে মাইনাসটা না দিই তাহলে কি তফাৎ হবে? কিছুই না, জাস্ট ভ্যালুটা একটু নেগেটিভ আসবে, এই ভ্যালুটা একটু নেগেটিভ চলে আসবে, তাতে বোঝা যাচ্ছে যে এটা সাবস্ট্রেট, কোনো অসুবিধা নেই। আর ডেল্টা পি বাই ডেল্টা টি করলে O2-র জন্য, তা দেখো ওটা কত হচ্ছে? P2 মাইনাস P1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। P2 কোনটা? P2 হচ্ছে এইটা। P1 কোনটা? P1 হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে 210 মাইনাস 30 ডিভাইডেড বাই 60 মাইনাস 10। তাহলে এটা হচ্ছে 180 মাইনাস 50। এ কি? এটা তো প্লাস 18/5 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স, অ্যাপ রেট অফ O2। কিন্তু দুটো সেম নয় তো,
এটা -12/5, এটা +18/5, তাহলে রেট অফ রিয়াকশন কি হবে? তাহলে রেট অফ রিয়াকশন কিন্তু এখানে নট ইকুয়ালস টু ডিসঅ্যাপ রেট অফ O3 হয়ে আছে, ডিসঅ্যাপ রেট অফ O3 অলসো নট ইকুয়ালস টু অ্যাপ রেট অফ O2। কারণ কি, দুজনের কারোর সঙ্গে এগ্রি করছে না, বলছে না আমি তোরটাও হবো না, আমি তোরটাও হবো না। তাহলে হবেটা কি? দেখো তো এদের মধ্যে কিছু একটা লসাগু করা যায় কি, মানে গসাগু করা যায় কি, মানে HCF করা যায় কি? 12 আর 18 HCF কত? ছয়। 12 18 HCF 6। তাহলে দেখো তো কোনোভাবে এই দুটোকে 6/5 এ কনভার্ট করা যায় কি? এটাকে কি করলে এটা 6/5 হবে? দেখ কি করলে এটা 6/5 হবে? কোনো আইডিয়া আছে কিভাবে করলে এটা 6/5 হবে? তো বলছে যে যেহেতু লসাগু হচ্ছে মানে HCF হচ্ছে 6, তাহলে 6/5 হচ্ছে HCF অফ 12/5 and 18/5। HCF মানে কি? HCF মানে হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমার রেট। তাহলে রেট কত? তাহলে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে +6/5। তাহলে রেট অফ রিয়াকশন হচ্ছে আমার +6/5, এটা যে গসাগুটা হয়েছে সেটা। কিন্তু +6/5 এর সাথে 18/5 আর 12/5 এর সম্পর্ক নেই। না, আছে, লসাগু সম্পর্ক, গসাগু সম্পর্ক আছে, কিন্তু কি করে কনভার্ট করব? আচ্ছা, 6/5টাকে আমি লিখতে পারি -12/5 ইন্টু 1/2, এটা লিখতে পারি কি না? আবার এটাকে লিখতে পারি কি +18/5 ইন্টু 1/3। বন্ডটা লেখা যায় কি যায় না এটা? ঠিক আছে, এবার দেখো 12/5টা কি? 12/5টা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তার মানে হচ্ছে ডেল্টা আর বাই ডেল্টা টি। তাহলে রেট অফ দ্য রিয়াকশন কি হয়ে গেল? তাহলে এখান থেকে আমি যদি লিখি, তাহলে রেট অফ দ্য রিয়াকশন হয়ে গেল হচ্ছে মাইনাস, সামনে মাইনাস আছে তো, তাহলে -1/2 ডেল্টা আর বাই ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস, এই সামনে প্লাস আছে, 1/3 ডেল্টা পি বাই ডেল্টা টি। বা আর পি জায়গায় আমি এখানে O3 আর O2 লিখে দিই, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে। কারণ আমি O3 আর O2 থেকে শুরু করেছিলাম। তার মানে কি, ওদের দেখো সহগ যেগুলো আছে, দেখো যেগুলো কোএফিসিয়েন্ট ছিল বিক্রিয়াতে সহগ, সেগুলোই 1 করে নেমে এসছে, সেগুলোই 1/, করে নেমে এসছে। তাহলে ওপরের রিয়াকশনটাতে আমার যেখানে এক্স আর ওয়াই দিয়ে লিখেছিলাম, তাহলে সেক্ষেত্রে রেট কি হয়ে যাবে? তাহলে এখানে রেট হয়ে যাবে -1/x ডেল্টা আর বাই ডেল্টা টি ইকুয়ালস টু +1/y ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে যেখানে সহগটা সেম নয়, 1 নয়, সেক্ষেত্রে আমাদেরকে সহগটাকে 1 করে সামনে গুণ করে দিতে হয়, তবেই আমি রেটটা পাই। কারণ এখানে দুজনের অ্যাপিয়ারেন্স রেট ডিসঅ্যাপিয়ারেন্সের সমান নয়, কিন্তু দুজনের রিয়াকশন রেটটা সমান। ঠিক আছে, এ কম মরছেও বেশি প্যাদা হচ্ছে, সো হোয়াট? দুটো ডায়েট 3টে বন্ড, সো হোয়াট? অ্যাপিয়ার বেশি করছে, তার মানে কিন্তু রেট বাড়েনি, রেট ইকুয়াল আছে। রেটটা কত? ওই লসাগুটা। ঠিক আছে, যে একটা মরতে আর একটা জন্মাতে কতক্ষণ সময় নিয়েছে। ঠিক আছে, একটা মরার বা 1 সেকেন্ডেও কতটা মরেছে, কতটা জন্মেছে, সোজা কথা। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা মরে আর কতটা জন্মায়। তার মানে এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স পার সেকেন্ড, আর এটা হচ্ছে
অ্যাপিয়ারেন্স পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে যদি তোমাকে আমি একটা বিতিকিচ্ছি রিয়াকশন দিই, বিতিকিচ্ছি রিয়াকশন বলতে ধরো 5 NaBr প্লাস BrO3 NaBrO3 প্লাস HCl, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 6 NaCl প্লাস 3Br2 প্লাস 3H2O। এটা হয়ে যাবে আমার পুরো রিয়াকশনটা। ঠিক আছে, তাহলে এখানে রেট কি হবে? তাহলে এখানকার রেট হবে -1/5 ডেল্টা NaBr বাই ডেল্টা T ইকুয়ালস টু -1/1 delta NaBrO3 by delta T equals to -1/6 delta HCl by delta T equals to, এগুলো কিন্তু যোগ হচ্ছে না, রেট কিন্তু সবার আলাদা আলাদা করে আছে, +1/6 delta NaCl by delta T equals to +1/3 delta Br2 by delta 3 equals to +1/3 delta H2O by delta T। তাহলে সবার রেট আমার সমান করে দিয়েছি এখান থেকে। তো রেটের একক কি? ইউনিট অফ রেট। একক উপরে আছে মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব বাই সময়, মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। তার মোলার কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে মোল পার লিটার, তাহলে এটা হচ্ছে আমার মোল ইন্টু লিটার ইনভার্স ডিভাইডেড বাই টাইম। তার মানে একক হচ্ছে কি মোল ইন্টু লিটার ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স, তাই না, ইন্টু সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে রেটের একক। ঠিক আছে, আবার পিভি ইকুয়ালস টু এনআরটিতে আমি কি পাই? পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি পাই। তাহলে পি ভ্যারিজ অ্যাজ এন বাই ভি, তাহলে এন বাই ভি মানে হচ্ছে মোল পার লিটার, আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তো গ্যাসীয় রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটাই হয়ে যায় এটিএম সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হয় দ্রবণের ক্ষেত্রে, রিঅ্যাকশন ইন সলিউশন, আর এটা হচ্ছে রিঅ্যাকশন অ্যাজ গ্যাস। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে এটা হয় আর সলিউশনের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, তো এই দুটো এককে আমরা এখানে কাজ করে থাকি। আচ্ছা, এই যে ফরম্যাটটা করলাম ডেল্টা 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 ডেল্টা, এটাকে আমার কি ফরম্যাট বলা হয়? ডিফারেন্স ফরম্যাট। ঠিক আছে, তাহলে রেট সমান সমান, তাহলে রিঅ্যাকশন যদি XR2YP হয়, তাহলে রেট সমান সমান -1/x ডেল্টা R বাই ডেল্টা T ইকুয়ালস টু ডেল্টা +1/y ডেল্টা P বাই ডেল্টা T হচ্ছে। এইটা এটা কখন সত্যি হয়? ইফ দ্য রেট ইজ কনস্ট্যান্ট, ইফ দ্য রেট ইজ কনস্ট্যান্ট। কিন্তু এক্সপেরিমেন্টালি যদি আমি ভ্যালুগুলো দেখি, যদি আমি ভ্যালুগুলোকে এক্সপেরিমেন্ট করে দেখি, তাহলে আমি কি পাবো? একটা গ্রাফ পাবো। এদিকে হচ্ছে ধরো রিঅ্যাক্ট্যান্ট, এদিকে হচ্ছে ধরো টাইম।
আমি কি পাবো, আমি এরকম ভাবে ব্যাপারটাকে অবনমিত হতে দেখব। ঠিক আছে, এখানে কি হচ্ছে, রেট কিন্তু কনস্ট্যান্ট নয়, রেট ধ্রুবক নয়, রেট ইজ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কেন না, রেটটা কিছুই না, রেটটা কিন্তু হচ্ছে গ্রেডিয়েন্ট। রেট মানে কি, ডেল্টা আর বাই ডেল্টা টি, তো তা সেটা হচ্ছে কি ট্যান থিটা ওয়াই বাই এক্স। তারপরে যে কোনো পয়েন্টে যদি তুমি কোনো একটা স্লোপ ইমাজিন করো, তা দ্যাট ইজ দ্য রেট। তাহলে এই পয়েন্টের রেট হচ্ছে এই থিটাটা ট্যান থিটা। আবার এই পয়েন্টের রেট কি, এই পয়েন্টের রেট হচ্ছে এই স্লোপটা। এখানে যে থিটাটা পাওয়া যাবে, তাহলে রেট এখানে হচ্ছে R2 হচ্ছে আমার ট্যান থিটা 2, এইটা। ঠিক আছে, তাহলে কি এখানে R1 ইজ নট ইকুয়ালস টু R2, তাহলে R2 ইজ নট ইকুয়ালস টু R1 বলতে পারি। তাহলে এখানে রেট কনস্ট্যান্ট হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি রেটটাকে কি করে ধরব, সেক্ষেত্রে আমি কি করে নেব, সেক্ষেত্রে আমার একটাই উপায়, ডিফারেন্সিয়েশনে চলে যাওয়া। মানে এই দুটো পয়েন্টকে আমি যোগ করলাম, যোগ করে বললাম যে এটা সত্যি হতো ডেল্টা আর বাই ডেল্টা টি যদি এটা এই লাইন বরাবর হতো। এইখানে যে থিটাটা পাচ্ছি এটা হচ্ছে আমার ডেল্টা আর বাই ডেল্টা টি, থিটা ইকুয়ালস টু ডেল্টা আর বাই ডেল্টা টি। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়ালস টু, এটাই হচ্ছে আমার রেট। তাহলে সত্যি সত্যি রেট, তাহলে রেট অফ দ্য রিয়াকশন will be equals to limit delta t tends to 0, এটা which is not constant, is not constant, delta r by delta t, that is drtt। এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট, এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট। তাৎক্ষণিক হার। ঠিক আছে, যেহেতু কনস্ট্যান্ট নয় তাই জন্য আমি কি করছি, তাৎক্ষণিক হারগুলোকে দেখে নিচ্ছি, কারণ তাৎক্ষণিক হার তো কনস্ট্যান্ট না হলেও চলে। আমি জাস্ট দেখবো ওই টাইমে কত আছে, যে টাইমটা আমি স্টাডি করতে চাইছি। ঠিক তেমনি আমি যদি প্রোডাক্টের জন্য একটা গ্রাফ আঁকি, তো প্রোডাক্টের জন্য গ্রাফটা কিরকম হবে, প্রোডাক্টের জন্য গ্রাফটা এরকম হবে। তাহলে এখানেও আমার ব্যাপারগুলো সেম থাকছে না, এই পয়েন্টের স্লোপ এইটা, এই পয়েন্টের স্লোপ এইটা, তাহলে এখানে ট্যান থিটা 2 R2, আর এখানে হচ্ছে R1 ট্যান থিটা 1, দুটো কি সমান হচ্ছে? R1 is not equals to R2, rate is not constant, thus slope delta p by delta t, rate is not equals to constant। তাহলে এবার এই দুটো পয়েন্টকে যোগ করো, যোগ করলে তুমি একটা থিটা পাবে। that theta tan theta equals to r will be equals to limit delta t tends to 0 delta p by delta t equals to dp dt। okay, that is the instantaneous rate of the product। জায়গাই হচ্ছে না।
তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে টাইম। আচ্ছা, কি কি ফ্যাক্টর এতে ইনফ্লুয়েন্স করে? ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং রেট, অনেকটা জায়গা আছে, হ্যাঁ আছে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স রেট, রেটকে কে কে নিয়ন্ত্রণ করে? পাঁচটা ব্যাপার নিয়ন্ত্রণ করে, তার মধ্যে চারটে আমাদের সিলেবাস আছে, একটা নেই, কায়ারে আরো কমে গেছে। নাম্বার ওয়ান, কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট, কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট, মানে প্রোডাক্টের কথা কিন্তু আমরা চিন্তা করবোই না, কারণ প্রোডাক্টটা আমি সবসময় ছড়িয়ে নিচ্ছি। প্রোডাক্ট দিয়ে আমরা রেট ক্যালকুলেট করতে পারি, কিন্তু প্রোডাক্ট দিয়ে আমরা রেটের প্রভাব খাটাতে পারি না, ঠিক আছে? প্রোডাক্ট ইজ অনলি ফর ক্যালকুলেশন অফ দ্য রেট। এতক্ষণ পরে দেখলাম আরে 5 কিলো বেরিয়েছে রে, আরেকটু টাইম পরে আরে 15 কিলো বেরিয়েছে রে, আচ্ছা বার করতে রেট কত, রেট কত, আচ্ছা আপাতত রেট এত বেরোচ্ছে, ভেরি গুড ভেরি গুড, আরেকটু চালা, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট কিন্তু আমাদেরকে রেটে কোনো রকম ইনফ্লুয়েন্স করে না। প্রোডাক্ট ইজ নট ইনফ্লুয়েন্সিং দ্য রেট বাট ক্যালকুলেট দ্য রেট, ইনফ্লুয়েন্সিং the rate but calculate the rate। আমি তো সাবস্ট্রেট কত আছে দেখতে পাচ্ছি না, সাবস্ট্রেটকে তো তুলে রাখা সম্ভব না, সাবস্ট্রেট তো বিক্রিয়ার মধ্যে নাচানাচি করছে। তো প্রোডাক্টকে তুলে আমি কিন্তু দেখতে পাবো যে কতটা রেট, কতটা তাড়াতাড়ি বিক্রিয়াটা চলছে। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রোডাক্টের কোনো ইনফ্লুয়েন্স নেই, কিন্তু গণনা করতে ওটাই কাজে লাগে। নাম্বার 2, টেম্পারেচার অফ দ্য রিয়াকশন। গরম হলে কিন্তু বেশি রিয়াকশন করে। টেম্পারেচার অফ দ্য রিয়াকশন। নাম্বার 3, ক্যাটালিস্টের উপস্থিতি, ক্যাটালিস্ট প্রেজেন্স। বর্ণনা শোনা যাচ্ছে? বর্ণনা তিনটের আমি একটাই আছি। একবার বর্ণা একবার হ্যালো বলো।
একবার বলো। ঠিক আছে। আচ্ছা, তোমরা কতদূর শুনেছিলে? আমি তো অনেকক্ষণ ধরেই বকে চলেছি একা একা, আমি তো বুঝতে পারছি না। আবার এটা কি হচ্ছে? এক কাজ করি, গায়াও যখন নেই